একুশ এবং দ্বাদশ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়ন্ত শীল, সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করবে আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো জীববিজ্ঞান বিষয় প্রথম পত্রের অধ্যায় 10 থেকে প্লান্ট রিপ্রোডাকশনের অন্তর্ভুক্ত টপিক লেসন 4 হিসেবে আমি দেখিয়েছি। বিস্তারিত আলোচনায় যখন স্লাইডে যাবো তখন তোমরা আশা করি বুঝতে পারবে। লক্ষ্য করো কি লিখেছে, স্লাইডের দিকে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। স্ত্রী গ্যামিটোফাইটের বিকাশ বা পরিস্ফুটন ও গঠন। এর আগের লেসন 3 পর্যন্ত, লেসন 3 1 2 3 প্ল্যান্ট রিপ্রোডাকশন থেকে 3টা ক্লাস দিয়েছি। সেই ক্লাসগুলো যদি তোমরা ফলো করে থাকো তাহলে স্ত্রী গ্যামিটোফাইটটা কি সেটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। তো আমরা ধীরে ধীরে পড়ে যাচ্ছি, তারপর ক্লিয়ার হবে এবং আমারও ক্লিয়ার করতে সুবিধা হবে। স্ত্রী গ্যামিটোফাইটের বিকাশ বা পরিস্ফুটন ও গঠন। স্ত্রী রেণু হলো স্ত্রী গ্যামিটোফাইটের প্রথম কোষ। এটি একটি এমসিকিউ যে স্ত্রী গ্যামিটোফাইটের প্রথম কোষ কোনটি, বুঝে নিতে হবে। স্ত্রী রেণু। গ্যামিট বললে জনন কোষকে বোঝানো হয়, শুক্রাণু ডিম্বাণুই হচ্ছে গ্যামিট। স্ত্রী গ্যামিটোফাইট যেহেতু স্ত্রী গ্যামিট, যেহেতু এটা ফিল গ্যামিট মানে ফিমেল গ্যামিট, ফিমেল গ্যামিট, আমি আরেকবার বলছি ফিমেল গ্যামিট, সচরাচর স্ত্রী জনন কোষকে বোঝানো হয়ে থাকে। ফাইট কথাটা উদ্ভিদ অর্থে ফাইট, ফাইটা, ফাইটো, ফাইটন উদ্ভিদ অর্থে ব্যবহৃত হয়ে থাকে। যাই হোক, স্ত্রী রেণু হলো স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ। কার্যকরী স্ত্রী রেণুটি বিভাজিত ও বৃদ্ধিপ্রাপ্ত হয়ে স্ত্রী গ্যামেটোফাইট গঠন করে। এই লাইনটা একটু এই অবস্থায় বুঝতে অসুবিধা হবে, পরের দিকে যাচ্ছে ক্লিয়ার হবে। স্ত্রী গ্যামেটোফাইট এমব্রায়োসেক বা ভ্রূণথলি নামেও পরিচিত। এটা স্ত্রী গ্যামেটোফাইটের আরো দুটো নাম আছে, ইংরেজিতে এমব্রায়োসেক, বাংলায় ভ্রূণথলি। ভ্রূণথলির গঠন প্রধানত 3 প্রকার, যথা মনোস্পোরিক, এক্ষেত্রে একটি মাত্র স্ত্রী রেণু ভ্রূণথলি গঠনে অংশগ্রহণ করে। বায়োস্পোরিক, নাম শুনেই বুঝতে পারছো দুটি স্ত্রী রেণু ভ্রূণথলি গঠনে অংশগ্রহণ করে। টেট্রাস্পোরিক, 4টি স্ত্রী রেণু ভ্রূণথলি গঠনে অংশগ্রহণ করে। শতকরা প্রায় 75টি উদ্ভিদে মনোস্পোরিক প্রক্রিয়ায় ভ্রূণথলি গঠিত হয়। পলিগোনাম ডাইবেরিকেইছাম নামক উদ্ভিদে মনোস্পোরিক প্রক্রিয়ায় ভ্রূণথলি গঠিত হয়, অর্থাৎ ভ্রূণথলি গঠনের ক্ষেত্রে একটি মাত্র স্পোর অংশগ্রহণ করে। এরকম প্রায় কতটুকু বললাম, প্রায় 75টি উদ্ভিদেই মনোস্পোরিক প্রক্রিয়ায় ভ্রূণথলি গঠনের ব্যাপারটা দেখা যায়। পরের স্লাইডে আমরা যাচ্ছি। দেখো এই স্লাইডটা একটু খেয়াল করো। এই টোটাল এই স্লাইডটা যদি বুঝতে পারো, আমার টোটাল লেসন এখানে মোটামুটি কভার আপ করা সম্ভব। এই যেটি হচ্ছে স্ট্রেনো মেগাস্পোর, যেটাকে বলা হয় স্ট্রেনো মাতৃকোষ। স্ট্রেনো মাতৃকোষ 2n ডিপ্লয়েড। এখানে যখন মায়োসিস প্রক্রিয়া সেল ডিভিশন হবে, 4টি স্ত্রী রেণু গঠিত হবে। স্ত্রী রেণু মেগাস্পোর, আর এটা মেগাস্পোরের মাদার সেল। স্ত্রী রেণুর মাতৃকোষ, মাতৃকোষ এখান থেকেই স্ত্রী রেণুগুলো হবে। মায়োসিস সেল ডিভিশন যখন হলো, তোমরা জানো যে মায়োসিস সেল ডিভিশনের প্রোডাক্ট 4টি হয়েছে, এবং মায়োসিসের পরে যে প্রোডাক্টগুলো আসে এরা হ্যাপ্লয়েড এ পরিণত হয়, অর্থাৎ এখন এরা n সংখ্যক ক্রোমোজোম বহন করছে, এরা হ্যাপ্লয়েড। শুরুর স্লাইডে আমরা একটু পড়েছিলাম কার্যকরী স্ত্রী রেণু, একটা কথা বলেছিলাম। এখানে দেখো 3টি নষ্ট হয়ে গেছে, একটি মাত্র অ্যাক্টিভ আছে, সক্রিয় আছে, কর্মক্ষম বা ইফেক্টিভ যেটা। এরপরে কি হচ্ছে দেখো, এটা ভাগ হয়েছে। এই বিভাজনটা মাইটোসিস প্রক্রিয়ায় একবার, এখানে আরেকবার, দুবার, এখানে আরেকবার, 3বার। তাহলে পরপর এই যে দেখো কর্মক্ষম স্ত্রী রেণু যেটি, সেটি এখানে একবার, এখানে একবার, এখানে একবার, প্রত্যেকটি মাইটোসিস। তাহলে মাইটোসিসের প্রোডাক্ট হচ্ছে 2টি এবং ক্রোমোজোমের নাম্বার হবে ইকুয়াল। এটা হোমোটাইপিক সেল ডিভিশন। তাহলে 2টি কোষ হলো, এই 2টি থেকে আবার মাইটোসিস 4টি হলো, 4টি থেকে এই 2টি যখন আবার বিভাজিত হবে 4টি, এখানে 4টি, 8টি, অর্থাৎ একটি থেকে 2টি, একটি থেকে আবার এখানে 2টি, এটি থেকে এখানে আবার 2টি, তাহলে এই 2টি আবার বিভাজিত হবে। তাহলে একটি থেকে 2টি করে হলো, 2টি থেকে 4টি, এখানে 2টি থেকে 4টি। একটু খেয়াল করো, আবার এখান থেকে এবং এই দুটি মেরু থেকে একটি করে 2টি কোষ কেন্দ্রে চলে আসে।
কেন্দ্রে চলে আসে। আসার পর এই যে দেখো সর্বশেষ অবস্থা, এদেরকে এখন নাম দেওয়া হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। এরা মূলত মেরু নিউক্লিয়াস, দুটো মেরু থেকে আসছে। অবশ্য দেখো এটা একটা ভ্রূণ থলি, একটা থলের মতো স্ট্রাকচার প্রাপ্ত হয়েছে এবং এখানে 8 নিউক্লিয়াস, এখানেও 8 নিউক্লিয়াস। পরের স্লাইড দেখো, খেয়াল করো, এখন বুঝতে আর সুবিধা হবে কিভাবে স্ত্রী গ্যামেটোফাইটের সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে ডিপ্লয়েড স্টেরেনো মাতৃকোষ হতে মায়োসিস প্রক্রিয়ায় 4টি হ্যাপ্লয়েড স্টেরেনো গঠিত হয়, যার মধ্যে উপরের 3টি নষ্ট হয়ে যায় এবং নিচেরটি কার্যকরী থাকে। এই যে স্টেরেনো মাতৃকোষ থেকে 4টি স্টেরেনো তৈরি হলো, উপর 3টি নষ্ট হয়ে গেলো, একটি কর্মক্ষম থাকলো। কার্যকরী স্টেরেনো নিউক্লিয়াসটি মাইটোসিস বিভাজনের মাধ্যমে 2টি নিউক্লিয়াসে পরিণত হয়। এই যে একটি, দুটি নিউক্লিয়াস, 2টি স্টেরেনো কোষের 2 মেরুতে অবস্থান করে। এই যে একটি মেরু, এই যে আরেকটি মেরু। প্রতিটি মেরুর নিউক্লিয়াস পরপর দুবার বিভাজিত হয়ে 4টি করে নিউক্লিয়াস গঠন করে। এই যে 4টি করে নিউক্লিয়াস গঠন করে। পরের স্লাইডে দেখো, প্রতিটি নিউক্লিয়াস অল্প সাইটোপ্লাজম এবং হালকা প্রাচীর দিয়ে আবৃত থাকে, কাজেই এদেরকে কোষও বলা যেতে পারে। ইতোমধ্যে স্টেরেনো কোষটি একটি 2 মেরুযুক্ত থলির ন্যায় অঙ্গে পরিণত হয়। স্টেরেনো কোষটি, স্টেরেনো কোষটি এই যে এটা, এইটা এই কোষটি 2 মেরুযুক্ত একটা থলের মতো অঙ্গে পরিণত হয় এবং এর প্রতি মেরুতে 4টি করে মোট 8টি নিউক্লিয়াস থাকে। যে এই যে 4টি 8টি। এই অবস্থায় প্রতি মেরু হতে একটি করে নিউক্লিয়াস থলির মাঝখানে চলে আসে এবং পরস্পর মিলিত হয়। এই যে মিলিত হয়েছে, যাকে ফিউশন নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস বলা হয়। পরে দেখো, ভ্রূণথলির যে মেরু ডিম্বক রন্ধ্রের দিকে থাকে, সেই মেরুর 3টি নিউক্লিয়াসকে একত্রে এগ অ্যাপারেটাস বা ডিম্বাণুযন্ত্র বা গর্ভযন্ত্র বলে। এই যে এটা হচ্ছে এগ অ্যাপারেটাস বা গর্ভযন্ত্র। এখানে মাঝখানেরটি তুলনামূলক বড়, ডিম্বাণুযন্ত্রের মাঝখানে নিউক্লিয়াস তুলনামূলক বড়, একে এগ বা ওভাম বা ওস্ফিয়ার বলা হয়। ভ্রূণথলির যে মেরু ডিম্বক রন্ধ্রের দিকে থাকে, সে মেরুর 3টি নিউক্লিয়াসকে একত্রে এগ অ্যাপারেটাস বা ডিম্বাণুযন্ত্র বা গর্ভযন্ত্র বলে। এখানে ডিম্বক রন্ধ্রের দিকটা এখন না বুঝলে আমি পরে একটু বুঝাবো, খেয়াল রাখিও। ডিম্বাণুযন্ত্রের মাঝখানে নিউক্লিয়াসটি বড় থাকে, যেটা বড়, একে এগ, ওভাম বা ওস্ফিয়ার বলা হয়, বাংলায় ডিম্বাণু বলা হয়। ডিম্বাণুর দুপাশের 2টি নিউক্লিয়াসকে সিনার্জিড বা সাহায্যকারী নিউক্লিয়াস বা সাহায্যকারী কোষ বলা হয়। এই যে এই দুটা হলো সিনার্জিড, ডিম্বাণুর দুপাশে 2টি। এই টোটালটা হচ্ছে ডিম্বাণুযন্ত্র বা গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস। মাঝখানটি বড়, এটাকে ডিম্বাণু বা এগ বা ওভাম বা ওস্ফিয়ার বলা হয়। এই দুইটাকে সিনার্জিড বা সাহায্যকারী বা সহায়ক কোষ হিসাবে বলা হয়ে থাকে। পরের স্লাইডে দেখো, ভ্রূণথলির যে মেরু ডিম্বক মূলের দিকে থাকে, সেই মেরুর নিউক্লিয়াস 3টিকে প্রতিপাদ নিউক্লিয়াস বা প্রতিপাদ কোষ বলে। এই যে 3টা প্রতিপাদ কোষ, ভ্রূণথলি এবং একটি অবস্থিত ডিম্বাণু, সাহায্যকারী নিউক্লিয়াস, প্রতিপাদ নিউক্লিয়াস এবং সেকেন্ডারি নিউক্লিয়াসকে মিলিতভাবে স্ত্রী গ্যামেটোফাইট বলা হয়। এটি হলো স্ত্রী গ্যামেটোফাইট। স্ত্রী তো বুঝো ফিমেল, গ্যামেটোফাইট ফিমেল গ্যামেট উৎপাদন করে, তৈরি করে, সৃষ্টি করে এমন উদ্ভিদ দশা। ফাইট যেহেতু আছে, উদ্ভিদ দশা। এই স্ট্রাকচারটি অর্থাৎ এটার অভ্যন্তরে ডিম বা ডিম্বাণু তৈরি হয়। এটার অভ্যন্তরেই ডিম বা ডিম্বাণু তৈরি হয়। ভ্রূণথলি এবং একটি অবস্থিত ডিম্বাণু, সাহায্যকারী নিউক্লিয়াস, প্রতিপাদ নিউক্লিয়াস এবং সেকেন্ডারি নিউক্লিয়াসকে মিলিতভাবে স্ত্রী গ্যামেটোফাইট বলা হয়। এটি স্ত্রী গ্যামেটোফাইট, আমরা এটাই পড়ছিলাম। ডিম্বকের মধ্যে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি ঘটে, ডিম্বকের মধ্যেই এই ঘটনাটা ঘটে। স্ত্রী গ্যামেটোফাইট স্পোরোফাইটের উপর নির্ভরশীল, অর্থাৎ উদ্ভিদটা হচ্ছে স্পোরোফাইট, কারণ এখানে যে মেগাস্পোর তৈরি হয়েছিল সেই স্পোরটার পরিবর্তনের মধ্য দিয়ে এরকম একটা দশা প্রাপ্ত হয়েছে। এটি হচ্ছে গ্যামেটোফাইট, এটি গ্যামেট প্রডিউস করছে। এখন একটু দেখো, যেটা বলছিলাম ডিম্বক রন্ধ্র, এটাই ডিম্বক রন্ধ্র, এটা ডিম্বক মূল, এটা ডিম্বকের একটা ছবি। এই প্রশ্নের অ্যান্সার এটা তোমাদেরকে লিখতে হবে না, এটা আমি আগে পড়িয়েছি। তারপরে এই আজকের আলোচনার সাথে সামঞ্জস্য রেখে আমি ছবিটা এখানে, ফিগারটা এখানে সেট আপ দিয়েছি। দেখো এই এখানে ডিম্বক রন্ধ্র, এই টোটাল স্ট্রাকচারটা ডিম্বক, এটি ডিম্বকের রন্ধ্র এবং এই রন্ধ্রের বিপরীতটা হচ্ছে ডিম্বক মূল। কোথায়? এই সেই ডিম্বক মূল। এটা হলো একটা অধোমুখী ডিম্বক, ডিম্বকটা নিচের দিকে মুখ করে আছে। এখানে ঘাড়ে হাত দিয়ে এটাকে ধরে সোজা করে দাও, তাহলে এটা উপরের দিকে যাবে, এটা নিচের দিকে আসবে।
এরকম ডিম্বকও ঊর্ধ্বমুখী ডিম্বকও আছে, বাট এটা অধোমুখী। এই রন্ধ্রপথেই পরাগনালিকা প্রবেশ করে এবং এইখানে শুক্রাণু নিক্ষেপ করে, যার একটি ডিমের সাথে মিলিত হয় আর একটি সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। তাহলে এই ডিম্বক রন্ধ্রের দিকে যেটা থাকে, এই তিনটা কোষ বা নিউক্লিয়াস, তাদেরকে বলা হয় এগ অ্যাপারেটাস বা ডিম্বাণুযন্ত্র বা গর্ভযন্ত্র। আর তার এই বিপরীতে ডিম্বক মূলের দিকে যে তিনটে কোষ, সেটাকে বলা হয় এটাকে বলা হয় প্রতিপাদ কোষ। এই তিনটি। এখন তুমি এখানে হাত দিয়ে যেটাকে সোজা করো, তাহলে উপরের দিকে চলে যাবে, এটা নিচের দিকে চলে আসবে। জন্য এটা আঁকার সময় কিভাবে এঁকেছে, প্রতিপাদ কোষ উপর দিয়েছে, গর্ভযন্ত্র নিচে দিয়েছে, এটা কোনো বিষয় না। যখন শুধুই এটা আঁকবে, বাট যখন তোমাকে ডিম্বকের চিত্র আঁকতে বলা হবে, সেখানে যদি বলা হয় ঊর্ধ্বমুখী অধোমুখী, তখন একটা বিষয় খেয়াল করার মতো আছে। অধোমুখী হলে ঠিক ডিম্বাণুযন্ত্রটা এই দিকে হবে, ঊর্ধ্বমুখী হলে এটা তখন উপরের দিকে চলে যাবে, এটা নিচের দিকেই থাকবে। বিষয়টা এই, আশা করি বুঝতে পেরেছো। এটাই ছিল আজকের লেসন। শেষ করার আগে একটা হোমওয়ার্ক দিচ্ছি, চিত্রসহ স্টিকিওমেটাফাইটের বিকাশ লিখো। এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ।